বিরতির পর ফিরে এলাম আনন্দ সকালে। এবার কি তৃণমূলে যোগ দেবেন সৌমিত্র খাঁ? জল্পনা উস্কে দিলেন খোদ অর্জুন সিং। বললেন ওয়েট অ্যান্ড সি। যদিও জল্পনা উড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আর অন্যদিকে অর্জুনের দলত্যাগ নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছেন দিলীপ ঘোষ ও অনুপম হাজরা। বললাম কি, সৌমিত্র আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু কথা বলা ঠিক না। ওয়েট অ্যান্ড সি। আমি তো বলতে পারবো না কে আসবে না আসবে, বাট অনেকে আসবে। নিজে বিজেপি ছেড়েছেন, এবার কি তার হাত ধরে বিজেপিতে আরো ভাঙন ধরবে? সেই জল্পনা উস্কে দিলেন অর্জুন সিং। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, তাহলে কি আগামী দিনে পুরনো দলে ফিরতে পারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? চতুর্শিয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করবে, আমি সেদিন তৃণমূল কংগ্রেস নিয়ে ভাববো। অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিঃসন্দেহে ভালো ছিল। ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক মত দুটোই আলাদা। চতুর্শিয়ালের হাত ধরে কখনো পাঠা বলির মতো আমি বলি হব না, কারণ আমি চতুর্শিয়ালের পতন দেখতে চাই। তার নাম নিয়ে জল্পনা শুরু হতেই বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁকে দলের শ্রমিক আন্দোলনের বিষয়টি আপাতত দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব আগে ছিল অর্জুন সিং এর হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন মাথায় রাখবেন, দলের নেতৃত্ব যদি দরজা খোলে আপনাদের দলটা উঠে যাবে। একসময় যখন টিএমসি থেকে বিজেপিতে আসছিলেন খবর হতো, কেউ কেউ যাচ্ছেন সেটাও খবর হতে পারে, কেউ যেতেও পারে। রাজনীতিতে কার সম্বন্ধে কিছু বলা যায় না। এদিকে অর্জুন সিং এর বিজেপি ছাড়ার পরই বঙ্গ বিজেপি নেতৃত্বকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন অনুপম হাজরা। তাকে পাল্টা কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এই নিয়ে জবাব দিতে ছাড়েননি অনুপম। যারা বড় কথা বলছেন তারা ঠিক করুন পার্টিকে কি দিয়েছেন আর পার্টি তাকে কি দিয়েছে। স্টেটমেন্ট দিয়ে হয় না, ফেসবুক দিয়ে হয় না, পার্টি রাস্তায় নেমে লড়ে কটা আন্দোলন করেছেন তারা বলুন। কেউ যদি ধরুন দুধ থেকে সোনা আবিষ্কার করতে যান, এরকম যদি আইনস্টাইন মার্কার কথাবার্তাও বলেন, সেক্ষেত্রেও আমার মনে হয় সংগঠনের একটা ক্ষতি হয়। তো আমার মনে হয় এইগুলো মানে সব দিক থেকে ভেবেচিন্তে এই কথাগুলো বলা উচিত। ক্ষতি হলে সেই নেতাকে দেখে তো লোকে 18টা সিট দিয়েছিল, 77টা এমএলএ জিতেছে। যারা সোনাও বোঝেন না দুধও বোঝেন না তাদের জিতিয়ে দেখানো উচিত। তারা পার্টিতে কি দিয়েছেন আমি আবার চ্যালেঞ্জ করছি। সব মিলিয়ে অর্জুনের দলত্যাগের পর বঙ্গ বিজেপিতে ডামাডোল অব্যাহত। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে বিজেপিতে ভাঙনের পালা কিন্তু চলছে। অর্জুন সিংকে নিয়ে অস্বস্তির মধ্যেই জলপাইগুড়িতে নতুন কাঁটা পদ্মের অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে ময়নাগুড়িতে 20 জন বিজেপি নেতার পদত্যাগ। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বিজেপিতে বিদ্রোহের সুর ইতিমধ্যেই চড়া হয়েছে। তার উপর রবিবারই বিজেপিতে ইনিংস শেষ করে তৃণমূলে ফিরে গেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের নতুন অস্বস্তি। জলপাইগুড়িতে বিজেপিতে ফের গণ ইস্তফা, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়া, পুরনো নেতাদের গুরুত্ব না দেওয়া, অযোগ্যদের দলীয় পদে বসানো সহ একাধিক অভিযোগ তুলে বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল থেকে পদত্যাগ করলেন 20 জন বিজেপি নেতা। আমরা ভারতীয় জনতা পার্টির এক একটা সৈনিক। আজকে আমাদের যে কমিটিতে নতুন করে যে একটা নামের লিস্ট তৈরি হয়েছে, কমিটি ফ্লাশ করেছে, সেই কমিটির থেকে আমরা আমাদের পদত্যাগ করছি। আমরা ভারতীয় জনতা পার্টিতেই থাকবো। মন্ডল প্রেসিডেন্টকে আমরা জীবনে কোনোদিন দেখিনি। আজকে কত টাকার বিনিময়ে তাকে মন্ডল সভাপতি করা হয়েছে সেটা আমাদের জানা নয়। আমরা জানি, আমরা তদন্ত করব। বিজেপি সূত্রে খবর, সম্প্রতি ময়নাগুড়িতে বিজেপির একাধিক মণ্ডল সভাপতি পদে বদল আনে নেতৃত্ব। এরপর সোমবার বৈঠকে বসে ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল নেতৃত্ব। সেখানেই জেলা সম্পাদক অমল রায় সহ 20 জন পদাধিকারী পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগীদের মধ্যে একজন জেলা সম্পাদক, মণ্ডলের 2 জন সভাপতি, 3 জন সহসভাপতি, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা রয়েছেন। সকলেরই অভিযোগের তীর জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর দিকে। এখানে প্রচুর কার্যকর্তা আছে যারা জেল খাটছিল বিনা অপরাধে, যাদের বাড়িঘর ভাঙা হয়েছিল। বর্তমানে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে বর্তমানে মন্ডল সভাপতি বিগত কোনো কার্যক্রমে, গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ছিল না, যার জন্য একটা অপরিচিত মুখকে মন্ডল সভাপতি করছে। যাকে নিয়ে অভিযোগ, বিজেপির সেই জেলা সভাপতি অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। বিজেপির আছেটা কি আর, বিজেপি থেকে তো লোক বহুদিন ধরেই, এরপর আমরা নাম শুনছি আরো অনেকে এরকম নেতৃত্ব যারা বিজেপিতে গিয়েছিল তারা সবাই চলে আসবে, আছে নাম লিস্টে আরো বড় বড় নেতাদের নাম রয়েছে।
দিনরাত 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসই ময়দানে। পদ থেকে ইস্তফা দিলেও তারা দলেই আছেন বলে জানিয়েছেন ময়নাগুড়ির 20 জন পদত্যাগী বিজেপি নেতা। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়েও অসন্তোষ। পরিবর্তনের দাবিতে নেতৃত্বকে চিঠি দিলেন বিক্ষুব্ধরা। দাবি না মানলে গণ ইস্তফার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি বিক্ষুব্ধদের সাথে বৈঠক করল জেলা নেতৃত্ব। খোদ শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিজেপির অস্বস্তি কমছে না, উল্টে মণ্ডল সভাপতি নিয়ে দিনে দিনে বেড়েই চলেছে পদ্ম শিবিরের বিড়ম্বনা। এবার নতুন মণ্ডল সভাপতি পাল্টানো না হলে গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি ও তার অনুগামীরা। গত 24 এপ্রিল বিজেপির তমলুক সাংগঠনিক জেলার 44টি মণ্ডলের মধ্যে 40টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করা হয়। তার মধ্যে নন্দীগ্রাম 1-এর দক্ষিণ মণ্ডলের সভাপতি পদ থেকে জয়দেব দাসকে সরিয়ে সভাপতি করা হয় শ্যামাপ্রসাদ মাইতিকে। এতেই ক্ষুব্ধ হয়ে বর্তমান মণ্ডল সভাপতিকে পাল্টানোর দাবিতে রাজ্য সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দেন ওই মণ্ডলের বিজেপি নেতাদের একাংশ। সেখানে মণ্ডল সভাপতি হিসেবে 3 জনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাব মানা না হলে গণ ইস্তফারও হুঁশিয়ারি দেন তারা। এরই মধ্যে লড়াই জারি রাখার কথা বলে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ এই পোস্টটি করেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি। পরিস্থিতি সামাল দিতে সোমবার নন্দীগ্রামের পার্টি অফিসে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব। সভাপতি সমস্যা মিটে গেছে বলে দাবি করলেও আগের অবস্থানে অনড় রয়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি। নন্দীগ্রামে যে মণ্ডল সভাপতি যে নির্বাচন, তাদের পরামর্শক্রমে গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকভাবে যিনি অভিযোগ করছেন বা যিনি দরখাস্ত দিয়েছেন তার সঙ্গে কথাবার্তা হয়েছে। তাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে নির্দিষ্টভাবে যে পরামর্শ ছিল সেইভাবেই মণ্ডল কমিটি ঘোষিত হয়েছে। কোনো ইস্তফার জন্য আপনারা সবাই সিদ্ধান্ত নিয়েছিল বলছেন, সেখান থেকে কি আপনারা পিছিয়ে আসছেন না সেই সিদ্ধান্তে অনড় আছেন? এখনো পর্যন্ত পিছিয়ে আসারও ব্যাপার নেই আর এগিয়ে যাওয়ারও ব্যাপার নেই। যে জায়গায় ছিল এখনো পর্যন্ত সেই জায়গায় স্টে হয়ে আছে। জেলা নেতৃত্ব একটা বক্তব্য দিয়ে গেছেন গতকাল, সেটার দিকে অনেকে তাকিয়ে আছে। খোদ শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিজেপির এই কোন্দল দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে আমরা দীর্ঘদিন বলে আসছি এটা একটা আদি নব্যের দ্বন্দ্ব। কিছুতেই আদিরা যারা পুরনো যারা রাজনীতিটা করে এসেছিল এতদিন, যারা নতুন এসে আবার নতুন করে চাপিয়ে দেওয়া রাজনীতি, একটা বহিরাগত নন্দীগ্রামের বহিরাগত এসে একটা চায় হিটলারি রাজনীতি, তার মনোমত মানুষকে নেতৃত্বদের পদে বসানো, এটা পুরাতনরা মানতে পারছে না। এক সপ্তাহ আগেই এই তমলুক সাংগঠনিক জেলায় 4 জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেও 4 ঘন্টার মধ্যে তা বাতিল করেছিল বিজেপি। সেখানেই মণ্ডল সভাপতি নিয়ে নতুন অস্বস্তি বিজেপির। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। 2017 সালে শেষবার জিটিএ নির্বাচন হয়েছিল আর তারপর 26শে জুন পরবর্তী জিটিএ নির্বাচন হবে এমনটাই ঘোষণা করা হয়েছে। তার আগে আজ থেকে জিটিএর বিরোধিতা এবং একাধিক দাবি দাওয়া নিয়ে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপি, যদিও তৃণমূলের কটাক্ষ পাহাড়ি সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির। ভোট যুদ্ধের দামামা বেজে গেল পাহাড়ে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল প্রশাসন। 26শে জুন ভোট হবে পাহাড়ে, কিন্তু তার আগে জিটিএ নির্বাচনের বিরোধিতায় সরব হলো বিজেপি। অন্যদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জিটিএ বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি ও তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত বিমল গুরুং। আর এখানেই প্রশ্ন, তাহলে কি 2024-এর লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুং? তৃণমূলের সঙ্গে কি গুরুংয়ের দূরত্ব তৈরি হচ্ছে? नहीं, अभी कोई हमारी ऐसी कोई बातचीत नहीं हुई। विमल जी हो या और कोई भी नेता या पार्टी हो जो गोरखा के हित में सोचेगा वो जीटीए के खिलाफ रहेगा, इतना मैं कह सकता हूँ। और जहाँ तक विमल जी का सवाल है, कठिनाई थी, परिस्थितियाँ वैसी थी, लेकिन फिर भी ऐसे हमारे बहुत सारे नेता हैं, उनसे बहुत अच्छे, ये मैं कह सकता हूँ। जीटीए का जो विरोध में और 396 मौजा इंक्लूड करने के लिए मैं जो वचन मैंने दिया था वो वचन के लिए मैं कल जाऊँगा। राजीव कृष्ण ने कहा है कि वो बात सेकेंडरी बात है, मैं इसी चीज़ को लेकर जाऊँगा क्योंकि सरकार हमारे लिए गोरखा जनमुक्ति मोर्चा के लिए कितना लॉयल है, जो हम लोग गठबंधन धर्म में निभाया था और अभी तक निभा रहा हूँ, कितना लॉयल है। तो अभी तक तो दिखा नहीं,
कल से मैं अनशन में जाऊंगा। নির্বাচনে দাঁড়ানোর মতো পরিকাঠামো নেই, তাই ওরা দাঁড়াবে না। ওরা গণতান্ত্রিক পদ্ধতিও বিশ্বাস করে না, ও সংবিধানও জানে না। সুতরাং রাজু গিরি জানে না, এটা টাইপ এগ্রিমেন্ট হয়েছিল এবং গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। জিটিএর সঙ্গে গোর্খাদের কোনো সম্পর্ক নেই। কোনো প্রকৃত গোর্খাদের পাহাড়কে ভালোবাসা কোনো দল জিটিএতে লড়বে না, ভোট দিতেও যাবে না। আমি মনে করি 2013 সাল থেকে তৈরি হওয়া জিটিএ বেআইনি এবং এটা টাকা মারার একটা জায়গা। তৃণমূল এবং তৃণমূলের সাজানো কিছু পাহাড়ের লোকের ভাগ বাটোয়ারার জায়গা। মঙ্গলবার জিটিএ নির্বাচন নিয়ে দার্জিলিংয়ের জেলা শাসকের দপ্তরে সর্বদল বৈঠক করেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার, কিন্তু সেই বৈঠক বয়কট করে বিজেপি। বৈঠকে উপস্থিত হয়নি বিজেপির জোট সঙ্গী জিএনএলএফও। তবে বৈঠকে যোগ দেয় তৃণমূল, সিপিএম, হামরো পার্টি এবং অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বৈঠকে যোগ দিলেও জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। हम बोला है दैट ये सेवा, जनता की सेवा, जब नागरिक को सेवा करने के लिए हम ऑल इलेक्शन वी विल पार्टिसिपेट। नहीं चाहते ये बोल रहा है, लेकिन आज मीटिंग में तो था। জিটিএতে মোট 45টি আসন রয়েছে। 2012 সালের 29শে জুলাই প্রথম ও শেষবার ভোট হয় জিটিএতে। 2017 সালে জিটিএর মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে রাজ্য সরকারের বসানো প্রশাসক দিয়ে চলছে জিটিএ। মোহন প্রসাদ, সনদ ঝা ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। খবরের দিকে নজর রাখবো। এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব। তার আগে সকালেই বাড়িতে হাজির তৃণমূল মহাসচিবের আইনজীবীরা। এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব। তার আগে সকালেই আইনজীবীরা তার বাড়িতে এসেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, সকালেই আইনজীবীরা এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, কি জানা যাচ্ছে? দেখো, নির্ধারিত যে সময় রয়েছে বেলা ঠিক 11টা নাগাদ নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে পার্থ চট্টোপাধ্যায়ের আজকে যাওয়ার কথা রয়েছে এবং তার আগে কিছুক্ষণ আগেই 3 জন আইনজীবী তাদেরকে কিন্তু দেখা গেল যে তাদের হাতে ফাইলপত্র ছিল এবং সেই ফাইলপত্র নিয়ে তারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেছেন। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের যে গাড়ি রয়েছে বা তার যে কনভয় রয়েছে সবই একেবারে প্রস্তুত করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও যে রুটিন চেক আপ, সেই চেক আপও কিন্তু ইতিমধ্যে সেই প্রস্তুতি সারা হয়ে গেছে। ঠিক বুধবার, অর্থাৎ আগের বুধবার সন্ধ্যা 6টার সময় পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিয়েছিলেন। সেটা ছিল প্রথম দফাতে। এসএসসি দুর্নীতি নিয়ে তার প্রথম হাজিরা, সিবিআইয়ের মুখোমুখি তিনি হয়েছিলেন এবং আজকে তাকে দ্বিতীয় দফায় ডাকা হয়েছে। ঠিক 11টার কিছু আগে তার বাড়ি থেকে বেরোনোর কথা রয়েছে। আমরা যেটা জানি যে এসএসসি দুর্নীতিতে ইতিমধ্যে মোট 4টি এফআইআর হয়েছে এবং সেই ষড়যন্ত্রের নিরিখে নেপথ্যে কে রয়েছে সেই বিষয়টি বারবার খতিয়ে দেখতে চাইছে সিবি এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছে। উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের সুপারিশে মেয়াদ উত্তীর্ণ মেধা তালিকায় যে বদল হয়েছিল এবং অনুত্তীর্ণদের নিয়োগ হয়েছিল, যে এই যে গোটা বিষয়টি যে বেনিয়ম রয়েছে, এই যাবতীয় বিষয় আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। এখন দেখার যে পার্থ চট্টোপাধ্যায় নির্ধারিত সময় বেরোন, তার আইনজীবীদেরকে তিনি সাথে নিয়ে যান নাকি, এই বিষয়টি দেখা হচ্ছে। তবে শেষ মুহূর্তে যে প্রস্তুতি পার্থ চট্টোপাধ্যায় নাচতলা বাড়িতে, সেটা কিন্তু একেবারে সারা হয়ে রয়েছে। ধন্যবাদ সুকান্ত।